প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরমান হোসেন, প্রভাষক রসায়ন, রংপুর সিটি কলেজ, রংপুর। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি রসায়ন প্রথম পত্র 4 নম্বর অধ্যায় রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তনের আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো বাফার দ্রবণ। বাফার দ্রবণ, আমি বোর্ডে দেখো বাফার দ্রবণের সংজ্ঞা লিখেছি। সংজ্ঞাটি আমি বোর্ডে লিখেছি, শিক্ষার্থীরা তোমরা খাতা কলম বের করো, খাতা কলম বের করে এটা লিখে ফেলো। যে দ্রবণে বাইরে থেকে সামান্য পরিমাণ দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যোগ করলেও দ্রবণে পিএইচ এর মান প্রায় অপরিবর্তিত থাকে, এরূপ দ্রবণকে বাফার দ্রবণ বলা হয়। তো বাফার দ্রবণ এটি আসলে পিএইচ সংক্রান্ত একটি ঘটনা। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই পিএইচ সম্পর্কে জানো। পিএইচ কি? পিএইচ হলো যে কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকেই ওই দ্রবণের পিএইচ বলা হয়। দেখো, পিএইচ এর সমীকরণ যদি আমি লিখতে চাই তাহলে পিএইচ ইকুয়াল মাইনাস লগ এইচ প্লাস আয়ন। তো শিক্ষার্থীরা, এই জিনিসটা এর আগের যে আমার ক্লাস হয়েছে সেই ক্লাসে আমি পিএইচ সম্পর্কে আলোচনা করেছি। কোনো দ্রবণের পিএইচ, পিওএইচ, পিএইচ স্কেল এগুলো সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে যেহেতু বাফার দ্রবণের ক্ষেত্রে এই পিএইচ এর টপিকটা এসেছে, এজন্য আমি আবার পিএইচ সম্পর্কে তোমাদেরকে অবগত করলাম। যে দ্রবণে সামান্য পরিমাণ দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যোগ করলেও দ্রবণের পিএইচ এর মান প্রায় অপরিবর্তিত থাকে, তাকে বাফার দ্রবণ বলা হয়। তো বাফার দ্রবণের সংজ্ঞা হয়ে গেল, আশা করি তোমরা বুঝেছো। এরপর দেখো বাফার ক্রিয়া অথবা বাফার ক্ষমতা। তো বাফার ক্রিয়া বা বাফার ক্ষমতা কি এটি দেখো, যে বাফার দ্রবণে বাইরে থেকে অল্প পরিমাণ দুর্বল অ্যাসিড বা দুর্বল ক্ষার যোগ করার ফলে দ্রবণের পিএইচ মান পরিবর্তিত হওয়ার কথা, সে পরিবর্তনকে বাধা দেওয়ার ক্ষমতাকে ওই দ্রবণের বাফার ক্রিয়া বলে। তো শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বাফার ক্রিয়া বা বাফার ক্ষমতা এর সংজ্ঞা বললাম, তোমরা খাতায় এটি লিখে ফেলো। তো বোর্ডে আমি যে জিনিসগুলো লিখেছি এই জিনিসগুলো তোমরা লিখে ফেলো, কারণ বোর্ডে আমাকে অনেক কিছু লিখতে হবে, আমি এগুলো মিশাই ফেলবো। তো এখানে দেখো যে বিভিন্ন প্রকার বাফার দ্রবণ, মানে বাফার দ্রবণ কত ধরনের হতে পারে সেগুলো আমি লিখেছি। এখানে 1, 2, 3, 4, 5 5 ধরনের বাফার দ্রবণ আমি বোর্ডে লিখেছি। এই 5 ধরনের বাফার দ্রবণ সংক্রান্ত প্রশ্ন বিভিন্ন সময় পরীক্ষায় এসেছে, তাই তোমাদেরকে যে বাফার দ্রবণ কি কি ধরনের হতে পারে এই সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে, তাহলে তোমরা বাফার দ্রবণ সম্পর্কে যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। এখন একটি জিনিস আমার প্রথমেই যে জিনিসটা বলা উচিত ছিল সেটা হলো এই বাফার এই শব্দটির অর্থ কি। দেখো, বাফার অর্থ প্রতিরোধ, প্রতিরোধ। তাহলে শিক্ষার্থীরা, বাফার শব্দের অর্থ হলো প্রতিরোধ। কি প্রতিরোধ? বাফার দ্রবণ এমন একটি দ্রবণ, এই দ্রবণে যদি সামান্য পরিমাণ দুর্বল অম্ল অথবা ক্ষার যোগ করা হয় তাহলে এর যে পিএইচ মান পরিবর্তন হওয়ার কথা সেই পরিবর্তনকে প্রতিরোধ করে, তাই এই বাফার শব্দের অর্থ হলো প্রতিরোধ। তো বাফার দ্রবণ এটার যদি আমি তোমাদেরকে বাস্তব কোনো উদাহরণ দিতে চাই তাহলে আমি একটা বাস্তব উদাহরণ দিব। সেই উদাহরণটি হলো যে হিউম্যান ব্লাড, আমাদের শরীরে যে রক্ত রয়েছে এই রক্তটি একটি বাফার সিস্টেম। কিভাবে? মনে করো তোমাকে একটি পিঁপড়া কামড় দিয়েছে, লাল পিঁপড়া। তো লাল পিঁপড়া কামড় দিলে অবশ্যই আমরা ব্যথা পাই। তো এই ব্যথা কয়েক মিনিট থাকে, এটি দীর্ঘ সময় ধরে থাকে না। তো পিঁপড়ার মুখে একটি অ্যাসিড থাকে। তোমরা জানো যে লাল পিঁপড়া, মৌমাছি, ভীমরুল এগুলোর মুখে একটি অ্যাসিড থাকে, এই অ্যাসিড হলো ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিড যখন পিঁপড়া আমাদের শরীরে কামড় দেয়, এই অ্যাসিডটি আমাদের শরীরের রক্তে প্রবেশ করে, তখন আমরা ব্যথা অনুভব করি।
কিন্তু এই রক্তের যে বাফার সিস্টেম রয়েছে, এই বাফার সিস্টেমের কারণে এই ফর্মিক অ্যাসিডটিকে রক্তের বাফার সিস্টেম প্রশমিত করে। তখন এই অ্যাসিডটার যে ক্রিয়া ক্ষমতা আছে, সেই ক্রিয়া ক্ষমতাটা নষ্ট করে ফেলে, ফলে আমাদের শরীরে আর আমরা ব্যথা অনুভব করি না। তো শিক্ষার্থীরা, আমি এতক্ষণ বাফার দ্রবণ এবং বাফার ক্রিয়ার একটা বাস্তব উদাহরণ তোমাদেরকে দিয়ে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এখন দেখো যে 5 ধরনের আমি বাফার সিস্টেম বা বাফার দ্রবণ আমি এখানে লিখেছি। প্রথমটা হলো অ্যাসিটিক অ্যাসিড, বা এটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে ইথানয়িক অ্যাসিড বলা হয়ে থাকে। এটি সোডিয়াম ইথানয়েট, এই দুটির দ্রবণ। এটি একটি বাফার দ্রবণ, এটি অম্লীয় বাফার দ্রবণ। আবার নিচে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের লবণ, এইটার মিশ্রণ, এটিও একটি বাফার দ্রবণ। তারপর দেখো অ্যামোনিয়াম অ্যাসিটেট এবং অ্যামোনিয়াম কার্বনেট, এর যে মিশ্রণ, এটিও একটি বাফার দ্রবণ। 4 নম্বরে দেখো সোডিয়াম বাইফসফেট, সোডিয়াম হাইড্রোজেন ফসফেট এবং ডাইসোডিয়াম হাইড্রোজেন ফসফেট, এর দ্রবণ, এটিও একটি বাফার সিস্টেম। 5 নম্বরে দেখো কার্বনিক অ্যাসিড প্লাস সোডিয়াম বাইকার্বনেট, এটিও একটি বাফার সিস্টেম। তো বিভিন্ন ধরনের যে বাফার দ্রবণগুলো রয়েছে, এই বাফার দ্রবণগুলোকে আমি বোর্ডে লিখেছি। শিক্ষার্থীরা, তোমরা এগুলো লিখে ফেলো। এখন এগুলো আমি মিশাই দেব। বাফার দ্রবণ: দুর্বল অম্ল প্লাস ওই অম্লের সাথে সবল ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ। তাহলে শিক্ষার্থীরা দেখো, দুর্বল অম্ল, এটি একটি দুর্বল অম্ল। এই দুর্বল অম্ল CH3COOH, এর সাথে সবল ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণ। আমি একটি সবল ক্ষার নিব, NaOH, এটি বিক্রিয়া করলে তৈরি করবে CH3COONA প্লাস H2O। শিক্ষার্থীরা দেখো, এটি দুর্বল অম্ল বা অ্যাসিড, এটি সবল ক্ষার, এটা হলো উৎপন্ন লবণ। তাহলে এইটা আর এইটা, এই দুইটার যে দ্রবণ, এটিকে আমি বলবো একটি বাফার দ্রবণ, CH3COONA। তাহলে এই যে দুইটা দ্রবণ আমরা পেলাম, এই দুইটা দ্রবণকেই বলবো একটি বাফার দ্রবণ। আমি যদি অন্য একটি উদাহরণ দিই, অনুরূপভাবে দুর্বল ক্ষার এবং ওই ক্ষারের সাথে সবল অম্লের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, এই দুই দ্রবণের মিশ্রণ, এটিও একটি বাফার দ্রবণ হিসেবে কাজ করে। তাহলে দেখো, এই উদাহরণটি আমি নিতে পারি। এটি একটি দুর্বল অম্ল, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এর সাথে সবল অম্ল HCl, এর বিক্রিয়ায় উৎপন্ন লবণ, সেটি হলো অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এটির উদাহরণ যদি আমি বোর্ডে দেখাই, তাহলে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটি একটি দুর্বল ক্ষার, এর সাথে আমি একটি সবল অম্ল, এর বিক্রিয়া দিব, দিলে যেটি উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড, লবণ প্লাস পানি। তাহলে এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দুইটার যে মিশ্রণ 2 নম্বরে রয়েছে, এটিও একটি বাফার দ্রবণ।
এখন বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করতে হয় এটি নিয়ে আমি আলোচনা করলাম। এখন দেখো শিক্ষার্থীরা, বাফার দ্রবণ কত ধরনের হতে পারে? বাফার দ্রবণ দুই ধরনের। এগুলো আমি মিশাই দিচ্ছি। অম্লীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ। তো শিক্ষার্থীরা, এর আগে আমি তোমাদেরকে যে উদাহরণগুলো দিলাম, অম্লীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ, দেখো CH3 ওই অম্লের সাথে সবল ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণ CH3COO Na। এই দ্রবণটি, এটি হলো একটি অম্লীয় বাফার দ্রবণ। অনুরূপভাবে দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সাথে কোনো সবল অম্লের বিক্রিয়ায় উৎপন্ন লবণ, এই যে দ্রবণটি, এটি হলো ক্ষারীয় বাফার দ্রবণ। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো অম্লীয় বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করব, ক্ষারীয় বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করব। আমি অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ দুটিরই প্রস্তুতির পদ্ধতি বা কিভাবে প্রস্তুত করব আমি এগুলো তোমাদেরকে লিখিয়েছি। তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা দেখো, বাফার দ্রবণের কিছু বৈশিষ্ট্য রয়েছে, উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। তো আমি অনেকগুলো বৈশিষ্ট্যর থেকেও আমি 5টি বৈশিষ্ট্য এখানে লিখেছি, যে প্রত্যেক বাফার দ্রবণের পিএইচ মান নির্দিষ্ট। তো শিক্ষার্থীরা, যে আমি বললাম যে বাফার দ্রবণ দুই ধরনের, একটা হলো অম্লীয় বাফার দ্রবণ আর একটা হলো ক্ষারীয় বাফার দ্রবণ। তো অম্লীয় বাফার দ্রবণের পিএইচ মান 7 থেকে কম হয়। আবার যদি আমরা ক্ষারীয় বাফার দ্রবণের কথা চিন্তা করি, তাহলে এর পিএইচ মান 7 থেকে বেশি হবে। তো এই যে কথাটা আমি বলে ফেললাম, এটা তোমরা খাতায় লিখে ফেলো, যে অম্লীয় বাফার দ্রবণের পিএইচ মান 7 অপেক্ষা কম হবে, অর্থাৎ 6 হতে পারে, 6.5 হতে পারে, অথবা 5 হতে পারে, 4 হতে পারে, এরকম একটা মান আসে। অপরদিকে ক্ষারীয় বাফার দ্রবণ যদি হয়, তাহলে ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ মান 7 অপেক্ষা বেশি হবে, 7.4, 7.5, 8 বা 8.9 এই ধরনের মান হতে পারে। এখন দেখো শিক্ষার্থীরা, বাফার দ্রবণের বৈশিষ্ট্য নাম্বার 1, 1 নম্বরে আমি লিখেছি বাফার দ্রবণের পিএইচ মান নির্দিষ্ট, অর্থাৎ একটি বাফার দ্রবণ যখন প্রস্তুত করা হবে, সেই বাফার দ্রবণের একটি নির্দিষ্ট পিএইচ মান থাকবে। সেটি যদি অম্লীয় বাফার দ্রবণ হয়, তাহলে এর পিএইচ মান 7 অপেক্ষা কম হবে, অথবা এটি যদি ক্ষারীয় বাফার দ্রবণ হয়, তাহলে পিএইচ মান 7 অপেক্ষা বেশি হবে। 2 নম্বর বৈশিষ্ট্য, বাফার দ্রবণকে লঘুকরণ করলেও পিএইচ মান অপরিবর্তিত থাকে। 3 নম্বরে দেখো, দীর্ঘ সময় সংরক্ষণ করলেও বাফার দ্রবণের পিএইচ মান পরিবর্তিত হয় না। 4 নম্বর, দ্রবণে সামান্য অম্ল বা ক্ষার যোগ করার পরেও বাফার দ্রবণের পিএইচ মান পরিবর্তিত হয় না বা অপরিবর্তিত থাকে। 5 নম্বরে দেখো, প্রতি বাফার দ্রবণের বাফার ক্ষমতা থাকে। বাফার ক্ষমতা শিক্ষার্থীরা আমি বলেছি যে পিএইচ পরিবর্তিত হওয়ার কথা, এই পিএইচ পরিবর্তনে বাধা দেওয়ার যে ক্ষমতা, সেটি বাফার ক্ষমতা। আশা করি বুঝতে পেরেছো। আমি এর পরের যে টপিক, সেই টপিকে যাব, যে বাফার দ্রবণ, কোনো একটি বাফার দ্রবণ প্রস্তুত করা হলো, সেই বাফার দ্রবণের আমি পিএইচ কিভাবে নির্ণয় করব। বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণ। শিক্ষার্থীরা, বাফার দ্রবণ দুই ধরনের, অম্লীয় বাফার দ্রবণ, ক্ষারীয় বাফার দ্রবণ। তাহলে আমি প্রথমে যেটি বের করব সেটা হলো অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের কৌশল। শিক্ষার্থীরা, আমি এর আগেই লিখেছি যে এটি একটি অম্লীয় বাফার দ্রবণ।
অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেট এর যে দ্রবণ, এটি একটি অম্লীয় বাফার দ্রবণ। এই অম্লীয় বাফার দ্রবণের ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড এটি একটি দুর্বল অম্ল, এটি দ্রবণে আংশিক আয়নিত হয়। এটাকে যদি আমি দ্রবণে নিই, এটা আংশিক আয়নিত হবে হয়ে CH3 অ্যাসিটেট আয়ন আর H+ আয়ন তৈরি করবে। তো মেইনলি বাফার দ্রবণে এই যে দুর্বল অম্লটি রয়েছে, এই অম্লটি মেকানিজম তৈরি করে। অপরদিকে এটি যে লবণটি আছে সোডিয়াম অ্যাসিটেট, এটি সবল ক্ষারের লবণ। তো সবল অম্লের লবণ অথবা সবল ক্ষারের লবণ সবল হয়। তো এক্ষেত্রে যেহেতু এটি সবল ক্ষারের লবণ, এটিও দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকবে, কিন্তু এটি যেহেতু দুর্বল অম্ল, এটি দ্রবণে আংশিক আয়নিত অবস্থায় থাকবে। তো যেহেতু এটি দুর্বল অম্ল, এটি আংশিক আয়নিত অবস্থায় থাকবে। এখন যদি আমরা ভরক্রিয়ার সূত্র প্রয়োগ করি, শিক্ষার্থীরা আমি এর আগের ক্লাসে ভরক্রিয়ার সূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ভরক্রিয়ার সূত্র অবশ্যই তোমাদের মনে আছে। তো ভরক্রিয়ার সূত্র প্রয়োগ করলে আমরা পাবো Ka কনস্ট্যান্ট ফর অ্যাসিড, উৎপাদের মোলার ঘনমাত্রা গুণন এটা ভাগ, এখানে ব্র্যাকেট দ্বারা ঘনমাত্রা বোঝানো হয়েছে। এখন এটিকে যদি আমি সমীকরণ আকারে লিখি, Ka CH3 COOH ইকুয়াল CH3 অ্যাসিটেট আয়নের ঘনমাত্রা H+ আয়ন। শিক্ষার্থীরা তোমরা দ্রুত এগুলো লিখে ফেলো, বা আমি যদি এইটাকে আলাদা করে নিই H+ আয়ন, তাহলে কি আসবে? Ka CH3 COOH আর CH3 COO-। তো শিক্ষার্থীরা দেখো, এটা একটা সমীকরণ, এটাকে এটা দিয়ে গুণ করেছি, নিচেরটা এটা এসেছে আর এটা এই পাশে থেকে গেল। পরবর্তীতে হাইড্রোজেন আয়নটাকে যখন আমি নিব, তখন এটা এর নিচে এসে ভাগ হয়ে যাবে, এইটা দাঁড়ালো। এখন এই যে সমীকরণটি রয়েছে, এইটির উভয় পাশে আমি লগ দ্বারা গুণ করব, লগ দ্বারা গুণ করে পাই। তো আমি একটু ইয়া করে লিখবো যে মাইনাস লগ দ্বারা যদি গুণ করি, তাহলে দেখো এটা আসছে কি মাইনাস লগ H+ আয়ন ইকুয়াল মাইনাস লগ Ka। এখানে যেহেতু চিহ্ন রয়েছে, গুণ ডট আছে, তাহলে লগ সূচকের ক্ষেত্রে আমি মাইনাসটাকে ক্যান্সেল করব। প্রথমে আমি মাইনাস নিব না, নাহলে তোমরা একটু বিড়ম্বনায় পড়বে। তাহলে লগ H+ আয়ন ইকুয়াল লগ K, এখানে গুণন আছে এই জন্য প্লাস হবে লগ 8 CH3 COOH ডিভাইডেড বাই CH3 COO মাইনাস। এখন শিক্ষার্থীরা দেখো, এই যে সমীকরণটি আমি পেলাম, এই সমীকরণটিকে আবার উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করব। তো আমি যদি এটাকে মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এখানেও একটা মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে, এইটাও মাইনাস সাইন আসবে। তো শিক্ষার্থীরা এখানে যেহেতু আমি এক লাইনে লিখলাম, তোমরা ইচ্ছা করলে এটা 2 লাইন করতে পারো। এখন দেখো, pH এর সংজ্ঞা থেকে আমরা জানি মাইনাস লগ H+ আয়ন, এটি হলো pH ইকুয়াল মাইনাস লগ K, এটাকে আমি লিখতে পারি pKa, এখানে মাইনাস লগ, এইটা অম্ল, তাহলে আমি লিখতে পারি অম্ল, আর নিচেরটা হলো অনুবন্ধী ক্ষার। এই অনুবন্ধী ক্ষারটিকে আমি লবণও বলতে পারি, এটি অনুবন্ধী ক্ষার বা লবণ। এখন এই যে মাইনাস চিহ্নটা আছে, এটাকে আমি যদি এভাবে লিখি pH ইকুয়াল pKa, মাইনাসটাকে আমি প্লাস করে ফেললাম, এই প্লাস করে আমি যেটা ক্ষার আছে এটাকে উপরে লবণ আকারে লিখব, লবণ, নিচে হলো
তো শিক্ষার্থীরা এই যে সমীকরণটি, এই সমীকরণটিকে বলা হয় অম্লীয় বাফার দ্রবণের নির্ণয়ের ক্ষেত্রে বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণ। এই সমীকরণটি প্রতিপাদন করেছেন বিজ্ঞানী হেন্ডারসন হ্যাসেলবাখ। তাই এই সমীকরণটিকে বলা হয় হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ। হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণ। তো শিক্ষার্থীরা, এটি হলো অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণ। এগুলোকে আমি মেশাই দিই, তাহলে আরো তোমরা সুন্দর করে লিখতে পারবে। এটি তোমরা লিখে ফেলো যে পিএইচ ইকুয়াল পিকেএ প্লাস লগ, উপরে লবণ নিচে অম্ল। সব সময় মনে রাখবা যে উপরে লবণ থাকে নিচে অম্ল থাকে, তাহলে তোমাদের জিনিসটা সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, অম্লীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণ তোমরা শিখলে। এখন ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণ শিখব। এটা অম্লীয় বাফার দ্রবণের যে পিএইচ নির্ণয়ের সমীকরণ রয়েছে, এটার মধ্যে অনেকটাই মিল রয়েছে, সামান্য একটা জায়গায় একটু ভিন্নতা রয়েছে, আমি দেখাচ্ছি। দেখো, তো ক্ষারীয় বাফার দ্রবণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দুটি মিলে এটি একটা ক্ষারীয় বাফার দ্রবণ। এই ক্ষারীয় বাফার দ্রবণে এটি হলো দুর্বল ক্ষার। এই দুর্বল ক্ষার দ্রবণে আংশিক আয়নিত হয়। তাহলে কিভাবে আয়নিত হবে? NH4 প্লাস OH মাইনাস। এগুলো কি অবস্থায় আছে? অ্যাকুয়াস। এগুলো অবশ্যই তোমরা উল্লেখ করবা। এটাকেও যদি আমরা ভর ক্রিয়ার সূত্র অনুযায়ী লিখি, ভর ক্রিয়ার সূত্রানুযায়ী, এটি যেহেতু ক্ষার তাই ধ্রুবকটি হবে Kb, কনস্ট্যান্ট ফর বেস। Kb ইকুয়াল, আগের মতো করে লিখবো, উৎপাদের মোলার ঘনমাত্রার গুণফল ভাগ বিক্রিয়কের মোলার ঘনমাত্রার গুণফল। পূর্বের মতো এই সমীকরণটির উভয় পাশে লগ নিয়ে পাই। লগ, সরি, আগে লগ হবে না, আমরা আর গুণ করব। Kb NH4 OH বা ওএইচটাকে আমরা পৃথক করে নিব। তাহলে কি হবে যে Kb NH4 OH ডিভাইডেড বাই NH4 প্লাস। শিক্ষার্থীরা, এটা লিখে ফেলো। আমি উপরের দিকে যাব। এখন দেখো, উভয় পাশে লগ নিয়ে পাই। লগ নিয়ে পাই, তাহলে log OH মাইনাস আয়ন log Kb প্লাস log NH4 OH, অর্থাৎ ক্ষার, আর নিচে NH4 প্লাস। এটা অনুবন্ধী অম্ল, বা আমরা এটাকে অনুবন্ধী অ্যাসিড বলতে পারি। আর হলো উপরেরটা দুর্বল ক্ষার। এখন এইটির যদি উভয় পাশে আমরা মাইনাস নিই, তাহলে মাইনাস, এখানে মাইনাস আসবে, এখানেও মাইনাস আসবে, এটাকেও মাইনাস নেব। তাহলে শিক্ষার্থীরা, এখন দেখো, এইটাকে আমি লিখব POH ইকুয়াল PKb মাইনাস লগ, উপরেরটাকে আমি লিখব ক্ষার, আর নিচেরটাকে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী অম্ল। এখন দেখো শিক্ষার্থীরা, আমার এটা হলো সমীকরণটা, আমি পিএইচ নির্ণয়ের সমীকরণ বের করব।
কিন্তু আমার এখানে পিওএইচ এসেছে। তো পিএইচ এবং পিওএইচ এর সম্পর্ক থেকে দেখো, এটা তোমরা আগেই জানো যে পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল 14। তাহলে পিএইচ ইকুয়াল কি হবে? 14 মাইনাস পিওএইচ। একটু ভুল হয়ে গেল, পিওএইচ ইকুয়াল কি হবে? 14 মাইনাস পিএইচ। তাহলে পিওএইচ এর মানটা আমি এখানে বসাবো যে 14 মাইনাস পিএইচ ইকুয়াল পিকেবি মাইনাস লগ হলো ক্ষার নিচে লবণ। এখন দেখো, আমি পিএইচটাকে এপাশে রেখে এটাকে যদি ট্রান্সফার করে দিই, তাহলে আসবে হলো পিএইচ ইকুয়াল 14 মাইনাস পি কেবি, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে লগ উপরে হলো ক্ষার নিচে হলো লবণ। তো শিক্ষার্থীরা দেখো, এগুলো আশা করি লিখেছ। এখন সমীকরণটি, মূল সমীকরণটি দাঁড়ালো পিএইচ ইকুয়াল 14 মাইনাস পি কেবি, এখানে আমি মাইনাস দিব, দিয়ে লবণটাকে উপরে নিব, লগ উপরে গেল লবণ, নিচে আসলো ক্ষার। এটি ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণ। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা এখন দেখো যে বাফার দ্রবণ দুই ধরনের, একটি হলো অম্লীয় বাফার দ্রবণ, অপরটি হলো ক্ষারীয় বাফার দ্রবণ। এখন আমি যে জিনিসটা তোমাদেরকে শেখাবো সেটা হলো অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। অর্থাৎ বাফার দ্রবণে যে সামান্য পরিমাণ অম্ল বা সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ মান অপরিবর্তিত থাকে, সেটির আমি ক্রিয়া কৌশল আকারে দেখাবো। এটি একটি ইন্টারেস্টিং ব্যাপার। দেখো তোমরা যে বাফার দ্রবণে যেহেতু এটা দুর্বল অম্ল, এটি আংশিক আয়নিত হয়, CH3 COO মাইনাস প্লাস H প্লাস। অপরদিকে এটি সবল লবণ, এটি দুর্বল। তাহলে CH3 COO Na, এটি সম্পূর্ণ আয়নিত হবে, CH3 COO মাইনাস আর হলো Na প্লাস। এখন দেখো শিক্ষার্থীরা, সামান্য অম্ল যোগ, যদি বাফার দ্রবণে সামান্য পরিমাণ অম্ল যোগ করি, তাহলে সেই অম্লকে কিভাবে প্রশমিত করে পিএইচ মানকে অপরিবর্তিত রাখে আমি সেটা এখন দেখাবো। তো দ্রবণে সামান্য পরিমাণ যদি H প্লাস আয়ন যোগ করি, তাহলে এই H প্লাস আয়ন কি করবে? এখানে যে অ্যাসিটেট আয়ন আছে, এই অ্যাসিটেট আয়নের সাথে যুক্ত হবে, COO মাইনাস, এটার সাথে যুক্ত হয়ে CH3 COOH অবিয়োজিত একটি অ্যাসিড তৈরি করবে। তো শিক্ষার্থীরা আমি আগেই বলেছি এটা দুর্বল অম্ল, এটা সম্পূর্ণরূপে আয়নিত হয় না, এটা আংশিক আয়নিত হয়। তো যখনই আমরা কোনো অম্ল যোগ করব, এই অম্লের H প্লাস আয়নটি অ্যাসিটেট আয়নের সাথে যুক্ত হয়ে অবিয়োজিত একটি অ্যাসিড তৈরি করবে, এটা আর নতুন করে বিয়োজিত হবে না। তাহলে বাড়তি যে H প্লাস আয়নটা এখানে যুক্ত হলো, এই H প্লাস আয়নটাকে এভাবে প্রশমিত করে এই অম্লীয় বাফার দ্রবণটার পিএইচ মানকে অপরিবর্তিত রাখলো। এখন দেখো যে সামান্য ক্ষার যোগ, তো বাফার দ্রবণে সামান্য পরিমাণ যদি আমি ক্ষার যোগ করি, তাহলে এই বাড়তি ক্ষারটাকে বাফার দ্রবণ কিভাবে পরিবর্তিত করে পিএইচ মানকে অপরিবর্তিত রাখে সেটি দেখো।
যে দ্রবণে ক্ষার যদি যোগ করি, এখানে যে H+ আয়ন আছে, এই H+ আয়নের সাথে এটি যুক্ত হয়ে পানি তৈরি করবে, এটাও অবিয়োজিত। এখন এইখানে যে H+ আয়নটা বাফার দ্রবণ থেকে চলে গেল, তাহলে এই ঘাটতিটা বাফার দ্রবণ কিভাবে পূর্ণ করবে? তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, যেখানে যে দুর্বল অম্লটি ছিল, এই দুর্বল অম্ল আংশিক আয়নিত হয়েছিল এবং কিছু সংখ্যক অ্যাসিড বা অম্ল রয়েছে যা আয়নিত হয়নি। এখন নতুন করে একটা অ্যাসিড অণু ভেঙে একটা H+ আয়ন তৈরি করবে, তখন যে H+ আয়ন এখানে যুক্ত হয়ে পানি তৈরি করলো সেটার ঘাটতি পূর্ণ হয়ে যাবে। এভাবে অম্লীয় বাফার দ্রবণ, এটাতে সামান্য পরিমাণ অম্ল যোগ করলে অবিয়োজিত অ্যাসিটেট আয়নের সাথে যুক্ত হয়ে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, সামান্য পরিমাণ ক্ষার যুক্ত করলে সেটি আবার পানি তৈরি করে, আবার নতুন করে একটি অ্যাসিড অণু ভেঙে গিয়ে এই ঘাটতিটা পূরণ করে। আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। শিক্ষার্থীরা এখন দেখো, আমি ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল এটি নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, এটি একটি ক্ষারীয় বাফার দ্রবণ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড এর দ্রবণ। এটি একটি ক্ষারীয় বাফার সিস্টেম। এই ক্ষারীয় বাফার সিস্টেমে যেহেতু এটা দুর্বল, এটি সবল লবণ, এটি দ্রবণে আংশিক আয়নিত, অ্যামোনিয়াম আয়ন প্লাস আয়ন। অপরদিকে এটি একটি সবল লবণ, এটা সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকবে, এটা আংশিক আমি লিখতে পারি এখানে। এখন দেখো, সামান্য অম্ল যদি যোগ করি, H+ আয়ন আমি যোগ করলাম, এই H+ আয়ন কি করবে, যে দ্রবণে যে OH- আয়ন আছে এটার সাথে যুক্ত হয়ে H2O পানি তৈরি করবে, যেটা অবিয়োজিত। অপরদিকে সামান্য পরিমাণ যদি ক্ষার যোগ করি, এ কি করবে, এখানে যে আয়নটি রয়েছে এর সাথে যুক্ত হবে, অ্যামোনিয়াম আয়ন, এর সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে, অবিয়োজিত। তাহলে শিক্ষার্থীরা দেখো, অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণের যে ক্রিয়া কৌশল রয়েছে, এই ক্রিয়া কৌশলের ক্ষেত্রে অনাগত অথবা বাহির থেকে যে দুর্বল অম্ল এবং দুর্বল ক্ষার যোগ করা হচ্ছে, এই দুর্বল অম্ল বা দুর্বল ক্ষারকে তারা কিভাবে প্রশমিত করে সেটা আমি দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এটিকে যদি আমি একটি মেকানিজম বা কৌশল আকারে দেখাই, তাহলে আমি অম্লীয়টার ক্ষেত্রে দেখাবো। CH3COOH, এটি আংশিক আয়নিত, CH3COO H+, CH3COONA। দেখো, এখানে যদি আমি সামান্য পরিমাণ ক্ষার যোগ করি, তাহলে এটি কি করবে, এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে পানি তৈরি করবে। যদি সামান্য পরিমাণ H+ আয়ন যুক্ত করি, তাহলে এ কি করবে, এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে CH3COOH অবিয়োজিত তৈরি করবে, তৈরি করে এটার যে pH মান আছে সেই pH মানটাকে অপরিবর্তিত রাখবে। তো শিক্ষার্থীরা, আজকে আমি বাফার দ্রবণ সম্পর্কে আলোচনা করলাম। বাফার দ্রবণ এটি কঠিন কিছু নয়, এটি খুবই মজার একটি বিষয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, কারো কোনো যদি প্রশ্ন থাকে, তাহলে আমাকে কমেন্ট করবে, আমার ফেসবুক পেজে তোমরা আমাকে প্রশ্ন করবে, আমি প্রশ্নগুলোর উত্তর দেব, অথবা আমার পার্সোনাল নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো। তো শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। এই করোনাকালীন সময়ে তোমরা যদি ঠিকমতো পড়াশোনা না করো, প্রতিষ্ঠানে না গিয়ে বাসায় বসে পড়াশোনা করলেও পড়াশোনায় অনেক দূরে এগিয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।